এখন আমরা নতুন পড়া পড়বো। আজকের পড়াতে আমরা চলে যাই আরেকটা এলিমেন্টস এর দিকে, সেটা হচ্ছে প্রেসিপিটেশন। আমরা প্রেসিপিটেশন বলতে আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে বুঝি বৃষ্টিপাত। কারণ প্রেসিপিটেশন এর আন্ডারে কিন্তু স্নোফল, রেইনফল, শিলাবৃষ্টি সমস্ত কিছুই আছে। ফগ, ডিউ সব আছে। তো আমরা প্রেসিপিটেশন বলতে এখানে হাইলাইট করব শুধুমাত্র রেইনফল। রেইনফলই একমাত্র ক্লাইমেট আমাদের এখানে ক্লাইমেটকে বেশি এফেক্ট করে। আমাদের আর্কিটেকচারকে বেশি এফেক্ট করে। তো রেইনফল নিয়েই জানবো বেশি। ওকে। এখানে বলতেছে যে ৩০০ মিটার আমরা ধরো একটা ল্যান্ড সমতল ছিল। সমতল থাকার পর এটা এরকম উঁচু হয়ে গেছে। আর বলা হচ্ছে যে এটা যদি ৩০০ মিটারের বেশি হয়, ৩০০ মিটার। ৩০০ মিটার ইকুয়াল টু কত? ১০০ তলা বিল্ডিং এর মতো। হ্যাঁ? ১০০ তলা বিল্ডিং যদি আমি একেকটা ফ্লোর ৩ ফিট বা ১০ ফিট বা ৩ মিটার করে ধরি, তাহলে ১০০ তলা বিল্ডিং এর মতো। তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে ৩০০ মিটার মানে কত আসলে? হুম? তো এরকম যদি উঁচু হয়ে যায় ৩০০ মিটার উঁচু হলে এখানে বলছে যে কিভাবে বুঝাবো? এখানে বলছে এই বলার আগেও আমার আরেকটা কথা বলতে হবে তোমার। সেটা হচ্ছে এটা যদি হয় একটা উঁচু অঞ্চল বা পাহাড় যদি তুমি কল্পনা করো, এটা যদি হয় পাহাড় তাহলে এদিক থেকে যদি বাতাস আসে তাহলে এইটাকে বলে উইন্ডওয়ার্ড স্লোপ। এটা আগে মাথায় রাখতে হবে। উইন্ডওয়ার্ড স্লোপ। ওকে? যেদিক থেকে বাতাস আসতেছে এই বাতাস যে পাচ্ছে তাকে বলে উইন্ডওয়ার্ড স্লোপ। আর এটাকে বলে যে বাতাস পাচ্ছে না তাকে বলে লিওয়ার্ড। ওকে? মনে থাকবে? তার মানে এই অঞ্চলটা হলো উইন্ডওয়ার্ড, এই অঞ্চলটা হচ্ছে লিওয়ার্ড। আর এই ছবি যদি কল্পনা করো, এখানে বলতেছে এদিক থেকে বাতাস আসতেছে। তার মানে এইটা হলো উইন্ডওয়ার্ড, এটা হচ্ছে লিওয়ার্ড। আশা করি বুঝতে পারছো। এমন কোনো জটিল বিষয় না। এটা হচ্ছে উইন্ডওয়ার্ড, এটা হচ্ছে লিওয়ার্ড। উইন্ডওয়ার্ড মানে হচ্ছে যেই অঞ্চলটা বাতাস পায়, লিওয়ার্ড হচ্ছে যে অঞ্চলটা বাতাস পায় না। সরাসরি বাতাস পায় না। সেটা হচ্ছে লিওয়ার্ড। ওকে? এখন আসো আসল প্রশ্নে। এটা হচ্ছে এটা যদি ৩০০ মিটারের বেশি হয় তাহলে ৩০০ মিটারের বেশি হয় তাহলে দেখা যায় যে উইন্ডওয়ার্ড স্লোপ এই অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় এই অঞ্চলের চেয়ে। তার মানে লিওয়ার্ডের চেয়ে এটা হচ্ছে লিওয়ার্ড। আমি এদিকে দিলাম এটা হচ্ছে লিওয়ার্ড। এটা হচ্ছে উইন্ডওয়ার্ড। ওকে? সংক্ষেপে লিখছি। তো উইন্ডওয়ার্ড স্লোপে বেশি বৃষ্টিপাত হয় লিওয়ার্ড স্লোপের থেকে। ওকে? এটা এখানে বলছে, তাই বলছে। আমরা এটা এখন ভাঙায় জানার চেষ্টা করি। কেন? কি কারণে? কি হয়? তো পাহাড়ের ক্ষেত্রে বা এরকম একটা উঁচু জায়গার ক্ষেত্রে কি হয়? উঁচু এই সারফেসে বাতাস বাধা পেয়ে বায়ু এরকম করে উপরে উঠে যায়। উপরে উঠলে কি হয়? আমরা জানি উপরের দিকে টেম্পারেচার লোয়ার। হ্যাঁ? টেম্পারেচার লোয়ার, এল। আর এখানে টেম্পারেচার হায়ার। তো যত উপরে যাব টেম্পারেচার লো হতে থাকবে। তো টেম্পারেচার যেহেতু উপরে গেলে কমতে থাকে তাহলে কি ঘটনা ঘটবে তুমি একটু চিন্তা করো। ঠিক গত পড়াটাই যদি আমি আবার রিভাইজ করি তাই যে টেম্পারেচার কম তার মানে রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। রিলেটিভ হিউমিডিটি কমে যাওয়া মানে বাতাসের পানি ধারণ ক্ষমতা কমে যাবে। বাতাস উপরের দিকে বাতাস স্যাচুরেশন পয়েন্টে পৌঁছায় যাবে। 100% স্যাচুরেশন পয়েন্টে পৌঁছায় যাবে। তো তারপরে কি হবে? তারপর যদি আরো টেম্পারেচার কমে তাহলে আর সে ওই বায়ু কি বলে জলীয় বাষ্প ধারণ করার সক্ষমতা হারাবে। তার ফলে কনডেনসেশন প্রক্রিয়া ঘটবে। উম, তখন ওই জলীয় বাষ্প জমাট বেঁধে তখন আর বাতাসে বেড়াতে পারবে না। এরকম নিচে পড়ে যাবে। দ্যাট ইজ কল্ড বৃষ্টি। এই বৃষ্টির ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? কেউ একজন রেসপন্স করো। জি স্যার। একদম আগের পড়াই কিন্তু নতুন কোনো পড়া না। একদম আগের পড়া। জাস্ট উপরে গেলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস যদি উপরের দিকে চলে যায় তাহলে টেম্পারেচার পাহাড়ের গায়ে বাধা পেয়ে উপর দিকে যাবে। তো পাহাড় দিকে বাধা পেয়ে উপর দিকে গেলে উপরে টেম্পারেচার কম। উপরে টেম্পারেচার কম হলে রিলেটিভ হিউমিডিটি কি হবে? বেড়ে যাবে। রিলেটিভ হিউমিডিটি আস্তে আস্তে ১০০ এর দিকে চলে যাবে। ১০০% হয়ে যাওয়া মানে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে যাওয়া। এবং তারপরে আরো যদি কমে যায়, ফার্দার যদি কমে তাহলে ওই জলীয় বাষ্প সে আর ধারণ করতে পারবে না। তো সে এক্সট্রা জলীয় বাষ্পগুলো জমতে শুরু করবে। তো প্রথমে আস্তে আস্তে জমতে যখন ওইটা গ্র্যাভিটির কারণে বা ওটার ওজনের কারণে সে নিচে ঝরে পড়বে। দ্যাট ইজ কল্ড বৃষ্টি। ওকে?
তো এখন প্রশ্ন হলো যে এই লিওয়ার স্লোপে কেন বৃষ্টি হবে না, উইন্ডোর স্লোপে কেন হবে? তোমরা কেউ আজ করতে পারো? দেখি দুই একজন বলো যে এই স্লোপটাতে কেন হবে, হলো এই স্লোপটাতে হলো, এই স্লোপটাতে কেন হবে না? স্যার উইন্ড মানে মানে যেখানে বাতাস থাকবে ওইখানে জলীয় বাষ্পটা উপরে উঠবে, কিন্তু যেখানে বাতাস প্রবাহ হয় না ওইখানে তো উপরে উঠবে না, এই কারণে বৃষ্টি হয় না। তাহলে এখানে কি হবে? বাতাস তো থাকবে, বাতাস তো প্রবাহটা এরকম হয়, কিন্তু দেখো আমি একটু এঁকে দিই তাহলে বেটার বুঝবা। বাতাস এইভাবে করে যে স্লোপে বাধা পেয়ে উপরে উঠে, উপরে উঠে যে আবার এরকম করে নেমে যায়, এইটা হচ্ছে উইন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার পাহাড়টা, এরকম করে বাতাস প্রবাহিত হয়। তাহলে বাতাস যে একেবারে নাই তা না, এখান থেকে বাতাস এরকম এরকম, এখান থেকে বাতাস এরকম। এখন তুমি আরেকটু ক্লিয়ার করতে পারবা? স্যার যখন বাতাসটা উপরে উঠে, উপরে হুম, উঠতে উঠতে জলীয় বাষ্পটা ওই ইয়াতে মানে স্যাচুরেশনে পৌঁছে যায়, তখন ওই জলীয় বাষ্পটা আর প্রবাহিত হয়ে পৌঁছায় না ওই জায়গায়, লি ওয়ার্ডে। মানে তুমি বলতেছো যে বৃষ্টি তো হয়েই গেল, তাহলে আর ময়েশ্চার কন্টেন্ট তো কমে যাবে, এটা বল মিন করতেছো? যে এই জি বাতাসটাতে তো ময়েশ্চার কন্টেন্ট কমে গেল, অলরেডি বৃষ্টি ঝরে পড়ে গেছে, তাহলে বাতাস থেকে জল ঝরে গেছে, হ্যাঁ, জি স্যার। ময়েশ্চার কন্টেন্ট কমে গেছে, তার মানে এই বাতাসটা অনেকটা ড্রাই, তাই তো? ব্যাপারটা এরকম বলতে চাচ্ছ? জি স্যার। ওকে, এটা একটা যুক্তি অবশ্যই, যে অনেকখানি পানি তো এ হারাই ফেলছে, তার ফলে বাতাসটা অলরেডি খানিকটা ড্রাই। ঢুকায়নি, হ্যাঁ আসতেছে। আচ্ছা, বাতাস অনেকখানি ড্রাই, এটা একটা অবশ্যই একটা লজিক্যাল স্টেটমেন্ট। আরেকটা লজিক আছে, আরেকটা মজার লজিক হচ্ছে, বাতাসটা খেয়াল করো, এই বাতাসটা ছিল ঊর্ধ্বগামী উপরের দিকে, এই বাতাসটা কিন্তু নিম্নগামী নিচের দিকে। এটা তো শিওর নিচের দিকে, তাই না? উপর থেকে নিচে নামতেছে, এটা নিচ থেকে উপরে উপরে উঠতেছিল, রাইট? এবার খেয়াল করো কি ঘটনা ঘটতেছে, যখন বাতাস নিম্নগামী হয়, তার মানে কি, লোয়ার টেম্পারেচার থেকে উপরে ছিল কম টেম্পারেচার, নিচে তো বেশি টেম্পারেচার, নিচে তো হায়ার টেম্পারেচার। তাহলে বাতাস যখন নিম্নগামী হয়, তখন বাতাস আসলে বেশি টেম্পারেচারের দিকে যেতে থাকে, তাই না? বেশি টেম্পারেচারের এরিয়ার দিকে যেতে থাকে। বেশি টেম্পারেচারের দিকে এরিয়াতে যত যেতে থাকবে, তত বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কিন্তু বাড়তে থাকবে। বাতাসের ক্যাপাসিটি আগে কম উপর দিকে যখন যাচ্ছিল, তখন বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছিল, সেই জন্য রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাচ্ছিল। এখন কিন্তু উল্টা, নিচের দিকে নামার জন্য বাতাসের টেম্পারেচার বাড়তেছে, যার ফলে রিলেটিভ হিউমিডিটি কমে যাচ্ছে, বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। জলীয় বাষ্প যদি ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাহলে তো সে আর স্যাচুরেশন পয়েন্টে পৌঁছাতেই পারে না। বুঝতে পারছো কি আমার কথা? ওইখানে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছায় গেছিল, এবং তারপরে যখন ফার্দার গেল তখন জমাট বেঁধে বৃষ্টি হলো। এখন যখন নিম্নগামী বাতাস, তখন তো টেম্পারেচার হায়ারের দিকে যাচ্ছে, তার মানে সে ওই নিচের বাতাসটা আরো বেশি কি বলে জলীয় বাষ্প ধারণ করতে পারে। একে তো জলীয় বাষ্প কমে গেছে এখানে, দ্বিতীয়ত জলীয় বাষ্প আরো ক্যাপাসিটিও বেড়ে যাচ্ছে, এটাকে বলে ডিসেন্ডিং এয়ার বা নিম্নগামী বাতাস, ডিসেন্ডিং এয়ার বা নিম্নগামী বাতাস। তার মানে এই নিম্নগামী বাতাস কখনোই বৃষ্টিপাত ঘটাতে পারে না, কারণ এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যেতে থাকে, যত টেম্পারেচার বাড়ে তত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে, তাড়াতাড়ি স্যাচুরেশন পয়েন্টে পৌঁছায় না। স্যাচুরেশন পয়েন্টে যদি না পৌঁছাইতে পারে, তাহলে কনডেনসেশন প্রক্রিয়াও তো ঘটবে না, আর কনডেনসেশন প্রক্রিয়া যদি না ঘটে, তাহলে বৃষ্টিপাত হওয়ার কোনো সুযোগই নাই। বুঝতে পারতেছো? এই জন্য বলা হয় যে ডিসেন্ডিং এয়ার বা নিম্নমুখী বাতাস বৃষ্টিপাত ঘটাতে পারে না। ওকে, তো এখানে সেই ব্যাপারটা ঘটে। এক হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট হারাইলো, দুই হলো ডিসেন্ডিং এয়ার নিম্নগামী বাতাস, নিম্নগামী বাতাস বৃষ্টিপাত ঘটাতে পারে না, কারণ এটার যত নিচে যায় তত টেম্পারেচার বেশি, আর যত টেম্পারেচার বেশি তত তত বাতাসের ধারণ ক্ষমতা বাড়তে থাকে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়তে থাকে, এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়লে পরে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছানোর সম্ভাবনাটাও কমতে থাকে, এবং স্যাচুরেশন পয়েন্টে যেহেতু পৌঁছানোর সম্ভাবনা কমতেছে বা নাই, সেহেতু বৃষ্টিপাত হবে না। এ হচ্ছে ফলাফল। এখানে তাই বলা আছে, ইট হ্যাপেন্স বিকজ দ্য নেচার অফ রাইজিং এন্ড ডিসেন্ডিং এয়ার অফ এয়ার মুভমেন্ট। আমরা একটা লাইনে বলছি, বাট তুমি ভাঙায় বলতে পারতে হবে, যেটা আমি বললাম, বইতেও ভাঙায় বলা আছে। তো এটা গেল আমাদের প্রেসিপিটেশনের ঘটনা, সাইটের মধ্যে কি ঘটে যেখানে স্লোপ থাকে। এরপরে আমরা দেখব যে এই সেম ঘটনাটাই ঘটে একটা শহরের ক্ষেত্রে। শহরে উঁচু উঁচু বিল্ডিং আছে, শহরে উঁচু উঁচু এরকম বিল্ডিং আছে,
এইখানে বাতাস বাধা পেয়ে উপরের দিকে উঠে যায় এবং লোকাল বৃষ্টিপাত ঘটাতে পারে। এই উইন্ডো স্কোপে অবশ্যই বৃষ্টিপাত ঘটায়, লিভার স্কোপে কম ঘটাতে পারে, যেটা কিনা আমরা এটা এই ছবিতে দেখতেছি। যে মানে থিওরিটা সেম, যে বিল্ডিং এ বাধা পেয়ে বাতাস উপরের দিকে উঠে গেছে, যেখানে 100 তলা বিল্ডিং আছে উপর দিকে উঠে গেছে এবং সেটা কনডেনসেশন প্রক্রিয়া পরে বৃষ্টিপাত ঘটায়। সেম থিং হ্যাপেন অলসো ইন এ টাউন। এরপর আসো ড্রাইভিং রেন ইন্ডেক্স নিয়ে কথা বলি। এটা আরেকটা ছবি, এটা এটা একটু বোঝার চেষ্টা করি যে লিভার স্লোপে ড্রাইভিং রেন ইন্ডেক্স, ড্রাইভিং রেইন ইন্ডেক্স মনে আছে? আগের পড়াগুলা কিন্তু এখন দেখছো যে প্রত্যেকটা জিনিস কাজে লাগে পরবর্তী পড়াতে। ড্রাইভিং রেইন ইন্ডেক্স হচ্ছে অ্যানুয়াল উইন্ড ভেলোসিটি সাথে যদি আমি অ্যানুয়াল রেইনফল গুণ দিই, অ্যানুয়াল অ্যাভারেজ উইন্ড ভেলোসিটির সাথে যদি আমি রেইনফল, তার মানে এটা হচ্ছে রেইনফল, আমি যদি সাদা কথায় বলি রেইনফল গুণ গুণ মাল্টিপ্লাই গুণ হচ্ছে উইন্ড ভেলোসিটি। ওকে, উইন্ড ভেলোসিটি ডিফাইন করা হয় মিটার পার সেকেন্ডে, রেইনফল সাধারণত আমরা জানি মিলিমিটারে মাপি কিন্তু রেইনফল, এইখানে মিলিমিটারে না হয় মিটারে মাপতে হবে, কারণ এটা মিটারে আছে, এককটা মিটারে আছে, তো এটাকে সিমিলার করতে গেলে মিটারে মাপতে হবে। ওকে, তাহলে এটার একক দ্বারাই হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড, জিআরআই, জিআরআই এর একক হচ্ছে মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, তো এখন প্রশ্ন হলো এখন কতটুকু ডিটেলে যাবো আমি খালি চিন্তা করি, আমি যদি থামি যে আমি চিন্তা করি যে যেহেতু আমি এটা পড়ায় ফেলছি, আমি কতটুকু ডিটেলে গেলে তুমি ধরতে পারবো। এখন ড্রাইভিং রেন ইন্ডেক্স যদি তুমি একটা গ্লান্স বুঝে ফেলো তাহলে তো খুব ভালো কথা, এই দুটা গুণ দিয়ে ড্রাইভিং রেন ইন্ডেক্স পাওয়া যায়। কাজেই অ্যানুয়াল রেইনফল যদি কোনো এলাকার বেশি হয়, ড্রাইভিং রেন ইন্ডেক্স বেশি হবে। যদি কোনো এলাকায় বাতাস বেশি থাকে, সেখানেও ড্রাইভিং রেন ইন্ডেক্স বেশি হবে। ওকে, ড্রাইভিং রেন ইন্ডেক্স আমাদের বিল্ডিং এর কিসে কাজে লাগে? কারণ বিল্ডিং এর ড্রাইভিং ইন্ডেক্সের কারণে এক জায়গার বৃষ্টি, বৃষ্টি তো নর্মালি যদি পট পড়তো, যদি কোনো কিছু হ্যাম্পার না করতো, তাহলে বৃষ্টিটা ভার্টিক্যালি পড়তো, এর ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, একদম ভার্টিক্যালি সোজা নিচে নেমে আসে। যেহেতু বাতাস থাকে সেহেতু বৃষ্টিটা এরকম বাঁকা ভাবে পড়ে, সেই জন্য আমরা ক্যালকুলেট করি বাঁকা ভাবে পড়াটা, বাঁকা ভাবে বৃষ্টি পড়াটা দুইটা জিনিস দিয়ে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে বৃষ্টির পরিমাণ, কি পরিমাণ বৃষ্টি পড়লো, যেটা কিনা আমরা এখানে মাপতেছি যে রেইনফল কতটুকু হলো, কি পরিমাণ রেইনফল হলো সেটা একটা ফ্যাক্টর। আরেকটা হলো এটা কত বেগে বাতাসটা এদিক থেকে প্রবাহিত হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। তো দুইটা রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এরকম। তো এখন সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখো খেয়াল করে এটা বুঝি, বৃষ্টি গ্র্যাভিটির কারণে লম্বভাবে পড়ছে, হ্যাঁ, পৃথিবীর গ্র্যাভিটির কারণে লম্বভাবে পড়ছে। আর বাতাস যেহেতু নিচ থেকে উপর দিকে প্রবাহিত হচ্ছে, বাতাসের গতিবেগটা অনেকটা এরকম করে বাঁকা, তাহলে রেজাল্টেন্ট রেইন বা যেহেতু বাতাস এখানে আছে, বাতাস যদি না থাকতো তাহলে কিন্তু বৃষ্টি এভাবেই পড়তো। হ্যাঁ, বাতাস যদি না থাকতো তাহলে বৃষ্টি একদম সোজা এসে পড়তো। যেহেতু বাতাস আছে এবং বাতাসটা এইরকম না, বাতাসটা কিন্তু এইরকম ঊর্ধ্বগামী, ঠিক আছে? এই কারণে যেহেতু বাতাসটা ঊর্ধ্বগামী সেহেতু এরকম বাঁকা ভাবে পড়তেছে এবং তার রেজাল্টেন্ট ফোর্স বা রেইনফলটা হচ্ছে এইরকম, তার রেজাল্টেন্ট ফোর্স। তার মানে একটা বিল্ডিং থাকলে এইদিকে যদি উইন্ডোর স্টোপ একটা বিল্ডিং থাকে, তাহলে এইটা এইভাবে করে এলিভেশনে বা ফ্যাসাদের মধ্যে যায় পড়ে, এই সারফেসে যায় পড়ে। দেখছো, একটা মজার জিনিস দেখো, এটা ছাদের উপর যত না ইফেক্টিভ তার থেকে ওয়ালের উপরও বেশ ইফেক্টিভ, ওয়ালের উপর পড়তেছে। তার মানে ওয়ালের রেইন শেড দেওয়ার ব্যাপার থাকে, ওয়ালের রেইন প্রোটেক্টিভ মেটেরিয়াল ব্যবহার করার ব্যাপার চলে আসে। আবার এইখানে ঘটনা দেখো, এইখানে ঘটনা দেখো, উইন্ড আসতেছে নিম্নগামী। ওকে, নিচের দিকে এটা ছিল ঊর্ধ্বগামী উইন্ড, এটা ছিল নিম্নগামী উইন্ড। গ্র্যাভিটির কারণে বৃষ্টি সোজাই পড়তেছিল,
তাহলে কিন্তু আসল বৃষ্টিটা যা পড়বে এরকম বাঁকা হয়, যেহেতু বাতাস আছে। ওকে, তার মানে বাতাস থাকার জন্য এরকম করে পড়বে। খেয়াল করো, একটা বাতাস এইরকম উইন্ডোর সাইডে, আর লিওয়ার সাইডে বাতাসটা অনেকটা ভার্টিক্যাল, অনেকটাই ভার্টিক্যাল। তার মানে একটা হলো এই রকম, আর একটা হলো এই রকম। এটা যদি হয় এ, এটা হলো বি, এ, এটা বি, লিভার স্লোপে বি এ ধরছি, আর উইন্ডোর স্লোপে বি বলতেছি। তার মানে কে বেশি বিল্ডিং এ এফেক্ট করতেছে, বিল্ডিং এর ফ্যাসাদে এলিভেশনে কে এফেক্ট করতেছে বেশি? অবশ্যই বি এফেক্ট করতেছে বেশি, অলমোস্ট ভার্টিক্যালি করতেছে। দেখো, তার মানে এই অঞ্চলে যদি আমার বাড়ি থাকে, তাহলে এই অঞ্চলে যদি আমি বাড়ি বানাই, তাহলে এই অঞ্চলে আমার অবশ্যই এটাকে মাথায় নিয়ে আমাকে কাজ করতে হবে। সেটাই আমি ইঙ্গিত করছি যে আমাকে এই যে ওয়ালের উপর যে বাতাস করতেছে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে আমাকে কাজ করতে হবে। একটা সমতল পৃষ্ঠে কিন্তু এই ঘটনা ঘটছে, সমতল পৃষ্ঠে মেবি মাঝামাঝি ঘটনা, মেবি এরকম ঘটনা ঘটছে। কিন্তু একটা উইন্ডওয়ার্ড স্লোপে এইরকম ভার্টিক্যালি পড়ে, আর একটা লিওয়ার স্লোপে এরকম করে। তার মানে এটা বেশি এফেক্ট করে আমার সারফেসে, বিল্ডিং এর সারফেসকে এফেক্ট করে, ভার্টিক্যাল সারফেসকে এফেক্ট করে। তো আমাকে এটা কনসিডার করতে হবে ডিজাইন। তো এই গেল হচ্ছে আমাদের প্রেসিপিটেশন সংক্রান্ত বিষয়। এরপর আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে আসতেছে হচ্ছে সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন ইন এ সাইট, সোলার রেডিয়েশন কিভাবে হ্যাম্পার করে, এইটাও অলমোস্ট পুরনো পড়া, অনেক কিছু পুরনো রিপিটেটিভ পড়া আছে, হ্যাঁ, যেটা কিনা তুমি অলরেডি জানো। এই ঘটনাটাই পুনরায় বলা হবে। সোলার রেডিয়েশন সাইটের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলে, মানে লোকাল আমার উত্তরা সাইটে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। এক হচ্ছে সাইটের ট্রান্সপারেন্সি একটা ফ্যাক্টর। এখন লোকাল কোনো ব্যাপার স্যাপার থাকার কারণে যদি আমার সাইটের মধ্যে, এটা আমার সাইটের মধ্যে যদি অ্যাটমসফিয়ারিক পলিউশন থাকে, অ্যাটমসফিয়ারিক পলিউশন বা এয়ার পলিউশন যেটাকে বলি, ধরো আমার সাইটের মধ্যে কলকারখানা আছে, বা আমার সাইটের কাছাকাছি এলাকায় প্রচুর এমন এমন ব্যাপার আছে যেখানে থেকে প্রচুর স্মোক তৈরি হয়, তাহলে এয়ার পলিউশন হওয়ার সম্ভাবনা আছে। প্রচুর ট্রাফিক আছে, তাহলে এয়ার পলিউশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এয়ার পলিউশন থাকতে পারে, স্মোক থাকতে পারে, যেহেতু বললামই, ফগ থাকতে পারে, স্মোক থাকতে পারে। স্মোক কি? স্মোক হচ্ছে বাতাসে যদি, এটাও আরবানাইজেশনের কারণে হয়। বাতাসে যদি নাইট্রাস অক্সাইড থাকে, নাইট্রাস অক্সাইড সোলার রেডিয়েশনের সাথে সম্ভবত বা রেইনের সাথে বিক্রিয়া করে সামথিং হার্মফুল জিনিস তৈরি করে। হ্যাঁ, আর স্মগ হচ্ছে নাইট্রাস অক্সাইড সম্ভবত এনভায়রনমেন্টের সাথে, সম্ভবত বলতেছি, আই এম নট শিওর, হ্যাঁ, আহ, একটা- কি বলে, নাইট্রাস অক্সাইড সম্ভবত বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে একটা ধোঁয়াশা জাতীয় জিনিস তৈরি করে। হুম, আহ, এটা 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 যদি ছবি দেখাইতে পারতাম সবচেয়ে ভালো হতো। আমি একটা শেয়ার দিই তোমাকে, দাঁড়াও 1 মিনিট। আমি স্টক শেয়ার করি, আমি স্মগটা দেখাই, হোয়াট ইজ স্মগ দেখার দরকার আছে। আমি এখন গুগলে চলে যাব। হ্যাঁ, এক মিনিট একটু ওয়েট করো, আমি স্মগটা বের করে নিচ্ছি। ওকে, দেখো আমি স্মগ শেয়ার দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। এই সিটির মধ্যে দেখো ধোঁয়া কুয়াশার মতো একটা ব্যাপার সারাদিন ধরে থাকতেছে, সারা রাত। দ্যাট ইজ কল্ড স্মগ। ওকে, পলিউশনটা দেখতে অনেকটা এরকম। এটা ইংল্যান্ডে একবার হচ্ছিল ডেঞ্জারাসলি। স্মগ কিন্তু ফগ না, ফগ ইজ সামথিং এলস। স্মগ ইজ এ কাইন্ড অফ এয়ার পলিউশন, অরিজিনালি নেমড for the mixture of smoke and fog in the air. কি বলে, classic smoke results from the amounts of
কয়লা বার্নিং এর জন্য এই ঘটনাটা ঘটে থাকে। নাইট্রাস অক্সাইড কোথা থেকে পাইলাম আমি দেখো, এই যে আহ, ফটো ফটো photochemical smoke is produced when sunlight reacts with nitrous oxide, যেটা আমি অ্যাটমসফিয়ারের কথা বলতেছি। সানলাইট নাইট্রাস অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এই স্মগ বা ফটো কেমিক্যাল স্মগ তৈরি করে। ওকে, আমি যে ছবিগুলো দিয়েছি সম্ভবত সেটা ফটো কেমিক্যাল স্মগ। এরকম নানা ধরনের স্মগ থাকে, স্মোক এবং ফগ মিলিত হয়েও স্মগ তৈরি করে। এনিওয়ে, আমি আবার আমার স্লাইডে চলে যাই, শেয়ারিং এ চলে যাই, সফট শেয়ারিং। ওকে, তো আমার সাইটের মধ্যে যেটা বলতেছিলাম, আমার সাইটের মধ্যে যদি স্মগ থাকে, এয়ার পলিউশন থাকে, স্মোক থাকে, ডাস্ট পার্টিকেল থাকে এবং লোকাল ক্লাউড ফরমেশনের ব্যাপার থাকে, লোকালি যদি মেঘ তৈরি হয়, তাহলে ট্রান্সপারেন্সিটা কমে যায়। ট্রান্সপারেন্সি কমা মানে সোলার রেডিয়েশন আমার সারফেসে রিচ করবে না, যার ফলে আমি সোলার রেডিয়েশন কম পেতে পারি, বা আমার সোলার রেডিয়েশন আমি ট্র্যাপড হয়ে যেতে পারে। ওকে, যার ফলে স্মোক থাকলে সাইটের মধ্যে যদি স্মোক, ফগ এগুলো যদি থাকে, সোলার রেডিয়েশন আমি কম পেতে পারি, কম সোলার রেডিয়েশন পেতে পারি, সোলার রেডিয়েশন কম পেতে পারি, আবার এটা ট্র্যাপড হয়ে যেতে পারে, হ্যাঁ, ট্র্যাপড হয়ে যেতে পারে। ওকে, তো এই দুই ধরনের ঘটনা ঘটতে পারে। তারপরে সেকেন্ডে আসি, গ্রাউন্ড সারফেস ইনফ্লুয়েন্স বাই দ্য স্লোপ অ্যান্ড ওরিয়েন্ট। এই যে আবার সেম কথাটা, গ্রাউন্ড সারফেস, তার মানে সোলার রেডিয়েশন আমি কোনো একটা সারফেসে কম পেতে পারি যদি আমার সারফেসটা যদি স্লোপ হয়। মনে করো এই ছবিটার কথা, দেখো এই ছবিটা আমি কতবার আসছি, আমার সারফেসটা যদি এরকম স্লোপ থাকে, তাহলে কি ঘটনা, আমার এই সারফেস এখানে স্লোপ আছে, আমি সূর্য এখানে উঠছিল, হ্যাঁ, আমার সারফেসে সূর্য যখন কিরণ দেয় তখন দেখা গেল, আমার মনে করো আমার এটা হলো আমার সাইট, তা আমার সাইটেতে রাত 10টার সময়, সকাল 10টার সময় সূর্য কিরণ দিচ্ছে, সকালবেলা উঠছে 5টার সময়, কিন্তু প্রথম 5 ঘন্টা দেয় নাই, কারণ আমার সাইটের পূর্ব দিকে এরকম স্লোপ আছে, হ্যাঁ, পূর্ব দিকে এরকম উঁচু পাহাড় আছে এবং আমি এইখানে আমার সাইট, তাহলে আমার সাইটটা সোলার রেডিয়েশন কম পেতে পারে। তার মানে গ্রাউন্ড সারফেস স্লোপ এবং তার ওরিয়েন্টেশন কোন দিকে অবস্থান করতেছে, কোন দিক বরাবর অবস্থান করতেছে এবং তার স্লোপ কি পরিমাণ সোলার রেডিয়েশন পাবো তা নিয়ন্ত্রণ করতে পারে। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে ডেইলি অ্যামাউন্ট অফ রেডিয়েশন মে অলসো বি ইনফ্লুয়েন্স বাই দ্য স্লোপ আর নিয়ার বাই হিলস, ইভেন ট্রিজ আর থ্রি ডাইমেনশনাল অবজেক্টের কথা বলা। থ্রি ডাইমেনশনাল অবজেক্টের কারণে আমি আমার সাইটে সোলার রেডিয়েশন কম বেশি পেতে পারি। যদি আমার সাইটে বিল্ডিং থাকে, আমার সাইটের পাশে যদি বন থাকে, আমার তাহলে যদি এদিকে যদি সূর্য উঠে, তাহলে আমি সোলার রেডিয়েশন কম পেতে পারি আমার সাইটে, কারণ শ্যাডো কাস্ট করবে, সোলার রেডিয়েশন আমি কম পেতে পারি। এই ধরনের থ্রি ডাইমেনশনাল অবজেক্ট থাকার কারণে, বা উঁচু পাহাড় আছে তার কারণে আমি থ্রি ডাইমেনশনাল অবজেক্টের কারণে আমি কম পেতে পারি সোলার রেডিয়েশন, এটা বলা হলো। তাহলে 3টা জিনিসকে আমরা হাইলাইট করছি, সেটা হলো ট্রান্সপারেন্সি, মানে অ্যাটমসফিয়ারের কি অবস্থা আমার সাইটের উপরে। দ্বিতীয়, আমরা আইডেন্টিফাই করছি গ্রাউন্ড সারফেসে স্লোপ আছে কিনা সেই ব্যাপারগুলা। তৃতীয়, আমরা আইডেন্টিফাই করছি গ্রাউন্ড সারফেসে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট আছে কিনা সেটা একটা। তো এই গেল এটা। এরপর আরেকটা বড় যে বিষয় সেটা হচ্ছে সারফেস কোয়ালিটি। আমার সাইটের সারফেস কোয়ালিটি কেমন, আমার সাইটে কি ঘাস, আমার সাইটে কি কনক্রিট ওয়ার্ক দিয়ে ভরা আমার সাইট, নাকি আমার সাইটে কি পানি, কি আছে আমার সাইটে। তা আমার সাইটে কি থাকলে সেই ভিত্তিতে কিন্তু আমার সাইটের কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে বা কি পরিমাণ এনার্জি রিফ্লেক্ট করবে সেটা কিন্তু নির্ভর করে। পানি কি এক ধরনের এনার্জি রিফ্লেক্ট করে, ওয়ান টাইপ অফ এনার্জি অ্যাবজর্ব করে, মানে এক একটা ধরন, নেচার এক এক রকমের। তারপরে ঘাস একভাবে কাজ করে, ঘন বন এক ধরনের কাজ করে, কনক্রিট আরেক ধরনের কাজ করে, মানে এই এনার্জি কে ফেস করতে গেলে, হ্যাঁ, এক 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 আইটেম বা এক এক সারফেস কোয়ালিটি এক এক ভাবে রিয়েক্ট করে। আমরা এটা পড়ছি আলবেদো ভ্যালে, হ্যাঁ। তো এই সারফেস কোয়ালিটির কারণে আমার সাইট কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, কি পরিমাণে এনার্জি ট্র্যাপড হয়ে যাবে, এটা ডিপেন্ড করে তার সারফেস কোয়ালিটির উপর। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে
এই 4টা বিষয় সোলার রেডিয়েশনের সাথে সম্পর্কিত। তো আমরা এটা জানলাম, এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এরপর আসতেছে এয়ার মুভমেন্ট। সাইটের মধ্যে এয়ার মুভমেন্ট কিভাবে কাজ করে। এয়ার মুভমেন্ট কাজ করে কিভাবে, এটা আসো। এখানে কিছু স্পেসিফিক এক্সাম্পল বলো, এক্সাম্পল নিয়ে এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে যে এয়ার মুভমেন্ট আসলে কিভাবে কাজ করে। যদি কোনো একটা সাইটের মধ্যে হরিজন্টাল ব্যারিয়ার থাকে, ধরো আমার একটা সাইটের মধ্যে এরকম লম্বা একটা ওয়াল, এরকম একটা লম্বা ওয়াল আছে, ওকে, এটা আমরা বলতে পারি হরিজন্টাল ব্যারিয়ার। এইদিকে লম্বা হরিজন্টাল ব্যারিয়ার, ওকে। এই হরিজন্টাল ব্যারিয়ার যে ওয়াল থাকলেই হবে তা কিন্তু, এটা যদি সারিবদ্ধ গাছ থাকে, সারি সারি গাছ থাকে, তাহলেও এটা এটা তুমি দেখে থাকবা সারি সারি এরকম গাছ লাগানো অনেক জায়গাতে। তো এটাও ইটস এ কাইন্ড অফ হরিজন্টাল ব্যারিয়ার। এই গ্রুপ অফ বিল্ডিং থাকে, এটাও একটা কাইন্ড অফ হরিজন্টাল ব্যারিয়ার, এটাও কাইন্ড অফ হরিজন্টাল ব্যারিয়ার। তাহলে হরিজন্টাল ব্যারিয়ারটা চিন্স। তো তিনজনই একই রকম ভাবে কাজ করে। হরিজন্টাল ব্যারিয়ার থাকলে কি হবে, তো যথারীতি এভাবে করে বাতাস আসবে, উপর দিয়ে যায়, আবার এরকম করে প্রবাহিত হবে। এই তো হবে বাতাসের নেচার, এরকম করে যাবে, এটা ধাক্কা বা বাতাস বাধা পাবে এই ওয়ালটায়, বাধা পেয়ে আবার একটু উপর দিয়ে যায়, আবার একটু উপর। এখন প্রশ্ন হচ্ছে, বাতাস যখন এই ওয়ালে বাধা পেল, তখন তো বাতাসের ভেলোসিটি যদি এটা স্পিড হয় 100, তাহলে এখানে এসে অবশ্যই স্পিডটা কমে যাবে। এইটুকু আমরা ধারণা করতে পারি যে বাধাপ্রাপ্ত হলে স্পিড কমে যাবে, বাতাসের গতিবেগ কমে যাবে। শিওর? আশা করতেছি এটা বিষয়ের সাথে একমত যে আমি বাতাস 100 স্পিডে 100 কিলোমিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে চলতেছিল, ধরো বাতাস, সে ওয়ালে বাধা পাইলো, সে ওয়ালে বাধা পেলে এটা গতিবেগ কমে যাবে। আমরা প্রায় বলি কিন্তু সুন্দরবন আমাদের দেশকে বাঁচায় দেয়। কেমনে বাঁচায়? কারণ সুন্দরবন বাতাসের গতিবেগ কমায় দেয়, এটা একটা হরিজন্টাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। সুন্দরবনে যে গাছপালা গুলো আছে, এটা একটা হরিজন্টাল ব্যারিয়ার গুলা হিসেবে কাজ করে এবং উপকূলের যে ধ্বংসটা এটা কমায় দেয়, রিডিউস করে দেয়। ঠিক আছে? বিকজ ইট অ্যাক্ট অ্যাজ এ হরিজন্টাল ব্যারিয়ার। তো সেই হরিজন্টাল ব্যারিয়ার নিয়ে আমরা আলোচনা করি যে হরিজন্টাল ব্যারিয়ারটা কিভাবে উইন্ড ভেলোসিটিকে এফেক্ট করে। এখানে বলা হয়েছে যে এটা কমবে, আমরা এটুকু বুঝছি। এখন কতটুকু কমে সেইটা একটা পরীক্ষার মাধ্যমে বোঝানো হয়েছে, মানে একটা পরীক্ষালব্ধ একটা থাম্ব রুল হিসাবে প্রতীয়মান হয়েছে যে এটা, এটার যে হাইট, ধরো এটার হাইট হচ্ছে 8, এটার হাইট মনে করো 8, ওকে। এখন 10h দূরে যে 10h দূরে, এটা মনে করো 10h দূরে, 10h দূরে যে 100 স্পিডের জিনিসটা 50% রিডাকশন হয়, তার মানে এটার গতিবেগ হয় 50, ওকে। আর 50% রিডিউস হয়, রিডিউস হয়, স্পিড রিডিউস হয় 50%। আর 20h দূরত্বে যে 20h দূরত্বে যে 25% রিডিউস। হ্যাঁ, এই ছবিটাতে একটু বোঝার চেষ্টা করো। 20h মানে হচ্ছে এইখান থেকে 20h, এইখান থেকে 20h, ওকে। এটা 10h দূরত্ব, এটা 20h দূরত্ব, ওকে। 20h, এটা 10h। এখন দেখো কি হয়েছে, 10h এখানে বলতেছে, স্টেটমেন্টটা বলতেছে যে 10h বা 10 গুণ হাইটের 10 গুণ দূরত্বে গেলে আমরা 50% রিডাকশন দিই। তার মানে 50% রিডাকশন মানে হলো, যদি স্পিড 100 কিলোমিটার হয়, তাহলে এখানে যে হয়ে যাবে 50 কিলোমিটার। এটা যদি, এটার স্পিড যদি হয় 50 কিলোমিটার গতিবেগ, তাহলে 10h দূরত্ব যে 50% রিডিউস হবে, তার মানে গতিবেগ হবে 25 কিলোমিটার পার আওয়ার, ওকে। 25 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল 100 কিলোমিটার পার আওয়ার। যদি এত গতিবেগে বাতাস একটু বেশি গতিবেগে দেখায় ফেলতেছে,
আমি বললাম যে 100 গতিবেগ হলে 50% রিডাকশন মানে 50 বিয়োগ, তো 50 এটার গতিবেগ হবে 50 কিলোমিটার পার আওয়ার। আর যদি গতিবেগ হয় 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 10 এই দূরত্বে যে 50% রিডাকশন হওয়া মানে হচ্ছে 25 কিলোমিটার কমে যাওয়া। তার মানে তখন গতিবেগ দাঁড়াবে 25 কিলোমিটার। আশা করি বুঝতে পারতেছো। তোমরা কি বুঝতে পারতেছো এই কথা আমার? শুনি একটু। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে তো ভালো। 20 দূরত্বে যে বা 20 গুণ দূরত্বে যে, এই হাইটের 20 গুণ দূরত্বে যে রিডাকশন হয় বা কমে যায় হলো 25%। এখন আমাকে প্রশ্ন বলো যে 100 কিলোমিটার গতিবেগে বাতাস 20 দূরে যায় কত কিলোমিটার গতিবেগ প্রাপ্ত হবে বলো এবার। আবার আমি বলি 28 দূরে যে এর গতিবেগ 20% কমে যায়, 25% কমে যায়। তাহলে আমার প্রশ্ন হলো 100 কিলোমিটার গতিবেগের বায়ু 28 দূরে যে কত কিলোমিটার হবে? কত কিলোমিটার হবে? 75 প্লাস হ্যাঁ 37.5 কিলোমিটার। এত জটিল জটিল জিনিস দেয়নি আমি। দেখো 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগের বাতাস প্রবাহিত হচ্ছিল, আমি বলছি যে 28 দূরে যে 25% কমে, তাহলে 100 কিলোমিটারে 25% কমে যাবে, রাইট? 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 25% কমে যাবে। এটা 25% কমে গেলে কত হবে? 75 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? তার মানে এইখানে গতিবেগ হবে 75 কিলোমিটার পার আওয়ার। এখানে গতিবেগ হবে 100 কিলোমিটারের বাতাসের গতিবেগ 20 দূরে যায় 75 কিলোমিটার পার আওয়ার হবে, আর 10 দূরত্বে যায় 50 কিলোমিটার পার আওয়ার। মানে যত দূরে যাবে তত কিন্তু বাতাস আগের ফর্মে ফেরত যাবে। খেয়াল করছো? মনোযোগ দিয়ে দেখো, এটা যত দূরে যেতে থাকবে, যত দূরে যেতে থাকবে বাতাস আগের ফর্মে ফেরত পাবে। মানে আরো দূরে যদি আমি যাই তাহলে বাতাস আবার 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ফেরত পাবে। তার মানে এই হরিজন্টাল ব্যারিয়ারের কাছাকাছি বাতাসের রিডাকশনটা বেশি হয়, হরিজন্টাল ব্যারিয়ারে যত দূরে যেতে থাকবো রিডাকশন তত কমতে থাকে, বা মানে রিডাকশন হওয়া গতিবেগটা কমে যাওয়ার প্রবণতাটা কমতে থাকে। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। দেখি ডাউট আছে আবার। তাহলে আমরা নেক্সট এটা এটা বুঝলাম যে হরিজন্টাল ব্যারিয়ার কত পার্সেন্ট কমায় দিতে পারে। 10 দূরত্বে যায় 50% কমায় দেয়, 20 দূরে যায় 25% কমায় দেয়। এবার আসো, এয়ার ফ্লোয়িং অ্যাক্রস এনি সারফেস ইজ সাবজেক্ট টু ফ্রিকশনাল ইফেক্ট। এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে বলছে ফ্রিকশন তো ছিল, ফ্রিকশন মানে ঘর্ষণ, ঘর্ষণ হলে ফোর্স কমে যায়। এখানে দেখো তিনটা সিচুয়েশন, এইগুলো এই ডিজিটগুলো আপাতত দেখতে হবে না। আপাতত দেখো, এইটা দিয়ে বোঝাচ্ছে শহর অঞ্চল, এইটা দিয়ে বোঝাচ্ছি গ্রাম অঞ্চল, মনে করো গাছপালা আছে, এইটা দিয়ে বোঝাচ্ছি ব্যারেন ফিল্ড, একদম ধুধু মাঠ, একদম মাঠ। এইখান দিয়ে যদি বাতাস প্রবাহিত হয়, এখান দিয়ে যদি এরকম করে বাতাস প্রবাহিত হয়, কে বেশি বাধাপ্রাপ্ত হবে বা কার ফ্রিকশন বেশি হবে? এখানে ফ্রিকশন বেশি হবে, এ তে ফ্রিকশন বেশি হবে, বি তে ফ্রিকশন বেশি হবে, না সি তে ফ্রিকশন বেশি হবে? দেখি একজন আজ করো তো। স্যার এতে। অবশ্যই এতে, এক্স্যাক্টলি এতে ফ্রিকশন বেশি হবে, কারণ এতে উঁচু নিচু জায়গা, বড় বড় বিল্ডিং আছে, তো এখানে বাতাস বেশি বাধাপ্রাপ্ত হবে, বেশি ফ্রিকশন হবে এখানে। তার চেয়ে কম হবে এখানে, তার চেয়ে একদম কম হবে সিতে। আচ্ছা, এই টার্মটাতে এটাই বলছে যে এয়ার ফ্লোয়িং অ্যাক্রস এনি সারফেস ইজ সাবজেক্ট টু ফ্রিকশনাল ইফেক্ট। তার মানে এয়ার ফ্লোটার গতিবেগ কত কি হবে, এই নেচারটা ফ্রিকশনাল ইফেক্টের উপরে নির্ভর করে। ওই হরিজন্টাল ব্যারিয়ার যে আসছিলাম ওইখানেও ফ্রিকশন হয়েছে, এই জন্যই রিডাকশন হয়েছে। এখন আমরা একটু দেখার চেষ্টা করবো যে ফ্রিকশনটা কোথায় কি ধরনের হয়। এটা একটা রিসার্চ ওয়ার্ক, ধরো এই রিসার্চ ওয়ার্ক থেকে বের হয়ে গেছে যে ফ্রিকশনটা কেমন হয়। আমরা এই ছবিটা বড় করে বোঝার চেষ্টা করি ফ্রিকশনটা কি হয়। তিনটা ছবি, এটা শহর অঞ্চল, আরবান সেন্টার, এটা হচ্ছে উডেড কান্ট্রি বা মনে করো গ্রামাঞ্চল যেখানে গাছপালা আছে প্রচুর, এটা ওপেন কান্ট্রি, একদম ওপেন ফিল্ড যেখানে চাষবাস হয়, ধুধু মাঠ। ওকে, তো
তো এরকম দুইটা সিচুয়েশনে গ্রামাঞ্চল বা এটাকে ধরতে পারো তুমি গ্রামাঞ্চল বা মফস্বল শহর, 2 তলা 3 তলা বাড়ি আছে এরকম। এটা ধরো 50-60 তলা বাড়ি আছে এরকম, 50-60 তলা বিল্ডিং আছে এরকম। আর এখানে মনে করো ওপেন ফিল্ড, কিছুই নাই। অবশ্যই এখানে ফ্রিকশন কম হবে, এখানে ফ্রিকশন হায়ার হবে। এবং মজার ব্যাপার হলো যে এখন কি আসে এই অবেলায় 1 ঘন্টা পরে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাতাস মনে করো এখান থেকে বইতেছিল 100 স্পিডে, 100 কিলোমিটার, আবার ধরে নিলাম আমি বোঝার জন্য, 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছিল। হুম? তো এইটা এটা এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, এখানে বাধাপ্রাপ্ত হয়েছে, এখানে বাধাপ্রাপ্ত। এখন জেনারেল সেন্সে কি বলে, আমি যদি উপর দিকে বাতাস মাপি যেখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এরকম বিল্ডিং আছে, ওকে, বাতাস এখানে বাধাপ্রাপ্ত হয়ে এরকম করে চলে গেছে, ওকে। তাহলে আবার এখানেও বাতাস বাধাপ্রাপ্ত হয়েছে, এখানেও বাতাস বাধাপ্রাপ্ত হয়েছে, এখানেও কিন্তু খানিকটা রেস্ট থেকে যাবে। এই বাধাপ্রাপ্ত হওয়ার রেস্টটা এখানেও থেকে যাবে এবং একটা সার্টেন উপরে যে বাতাস আবার 100% বেগে প্রবাহিত হবে। মানে এইখানে বাধাপ্রাপ্ত হয়ে এরকম করে যাচ্ছে, হ্যাঁ, এইখানেও বাধাপ্রাপ্ত যে এরকম করে যাচ্ছে। এইখানকার বাতাস ধরো কমে 50 কিলোমিটার হয়ে গেল পার আওয়ার, এটা কমে যত উপরে যাবে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি, খেয়াল করো। 75, মেবি এটা 85, আমি ডিজিট গুলোতে কি বোঝাচ্ছি খেয়াল করো। কি বোঝাচ্ছি খেয়াল করো। 100 কিলোমিটার গতিবেগের বাতাস বাধাপ্রাপ্ত হয়েছে বিল্ডিং গুলা দ্বারা। তো এটা একটা সার্টেন রিডাকশন হবে, মেবি 50 কিলোমিটার ডাউন হয়ে গেল। 50 কিলোমিটার বেগ প্রাপ্ত হয়ে, মানে এই বায়ুটা 50 কিলোমিটার বেগে। ঠিক তার উপরের ওইটা রেস কিন্তু উপরের বায়ুতেও থাকবে এবং সেটা মনে করো আর একটু কম থাকবে, 50 এর কাছাকাছি যেটা সেটা 50 কিলোমিটার রিডাকশন আছে। এই বিল্ডিং এর উপর দিয়ে যে বায়ুটা আছে, এই বায়ুটা 75 কিলোমিটার গতিবেগ। এইখান দিয়ে তার উপরে যে বায়ুটা আছে সেটা মেবি 85 কিলোমিটার গতিবেগ। তার উপরে যে বায়ুটা আছে সেটা মেবি 95 কিলোমিটার গতিবেগ। তার উপরে যে বায়ুটা আছে সেটা মেবি আবার 100 কিলোমিটার গতিবেগ। মানে এটা আবার সে ফেরত পাইছে। যত উপরে যাব একটা সার্টেন ডিস্টেন্সের পরে, এই 100 কিলোমিটার বা নর্মাল যে বায়ু প্রবাহ সেটা আমি ফেরত পাবো। এটাই বলা হচ্ছে এখানে। যে খেয়াল করে দেখো এই ছবিতে, যে এই ছবিতে যে 100% ফেরত পাবো, এই 100% আমি ফেরত পাবো কত দূর, যে 518 মিটার উপরে যে আমি 100% গতিবেগ ফেরত পাবো। তার মানে এইখানে গতিবেগ ছিল এক্স, এই জায়গায় রিডিউসড হয়ে গেছে, এই জায়গায় রিডিউসড হয়ে গেছে, এই জায়গায় রিডিউসড হয়েছে, কমছে, কমার হার আস্তে আস্তে কমতে কমতে এইখানে যে আমি পূর্বের এক্স গতিবেগ, এক্স মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কিলোমিটার বললাম না, মিটার পার সেকেন্ড গতিবেগ ফেরত পেলাম 518 মিটার উপর যে, যেহেতু এখানে বড় বড় বিল্ডিং ছিল সেটা 518 মিটার। 518 মিটার উপরে মানে হলো কত, প্রায় 150 তলা বিল্ডিং, 150 তলা বা 160-170 তলা বিল্ডিং। তোমাদের বোঝানোর জন্য বলতেছি, বিল্ডিং এর তালা গুনে বলতেছি এই জন্য যাতে তোমরা জিনিসটা পার্সিভ করতে পারো। যেহেতু এখনো তোমাদের মেবি মিটার কত কি এই সমস্ত মাথার মধ্যে ঢুকে যায় না। 500 মিটার মানে কত দূর, হাফ কিলোমিটার অলমোস্ট, মানে ধরো 160 তলা বিল্ডিং এর সময়। তো এরকম এই ঘটনা কি কি বলতেছে যে 518 মিটার দূরে যে আমি আবার সেই গতিবেগ প্রাপ্ত হব। আর একটা সাবার্ব এরিয়াতে কি ঘটনা ঘটতেছে, এই সেম জিনিসই ঘটবে 395 বা 400 মিটার উপরে যে আমি 100% গতিবেগ প্রাপ্ত হব। 100% গতিবেগ প্রাপ্ত হব 400 মিটার উপরে যে, এটা 100% গতিবেগ প্রাপ্ত হয়েছিলাম 518 মিটার উপরে যে। এইটা যেহেতু ব্যারেন অঞ্চল, একদম ওপেন ফিল্ড, এটা আমি একটু তাড়াতাড়ি আমরা দেখো এইটারও কিন্তু ঘর্ষণ করা বা ফ্রিকশনাল ইফেক্ট আছে, যার ফলে 274 মিটার উপরে যে আমি আবার এই ভ্যালুটা পাবো বা নর্মাল যে বাতাসের ভ্যালু সেটা আমি ফেরত পাবো। তার মানে আমি বলতে চাচ্ছি যে
এটা উঁচু উঁচু বিল্ডিং বা থাকলে পরে এটা উইন্ড ভেলোসিটিকে রিডিউস করে ভার্টিক্যালিও, হ্যাঁ, ভার্টিক্যালিও রিডিউস করে দেয়, যার ফলে আমি যত উপরে যাব তত বাতাসের আহ, তীব্রতাটা বাড়তে থাকে। বাতাস তীব্রতা বাড়তে থাকবে এইভাবে বলাটা ভুল হবে। যেমন বলি যে বাতাস নর্মাল গতিবেগ প্রাপ্ত হয়, যে গতিবেগ ক্ষতিগ্রস্ত হয়েছিল ফ্রিকশনাল কারণে সেই গতিবেগটা প্রাপ্ত হয় একটা সার্টেন উঁচুতে গেলে প্রাপ্ত হয়। এটা হচ্ছে বিল্ডিং এগুলোর ক্ষেত্রে অনেক বড় বড় বিল্ডিং, যে 200 মিটার আলা বিল্ডিং, 200 মিটার আলা বিল্ডিং মানে কিন্তু অনেক অনেক বড়। 200 মিটার আলা বিল্ডিং মানে কত? প্রায় 60-70 তলা। এগুলো হলো 60-70 তলা বিল্ডিং। 60-70 তলা বিল্ডিং হলে 518 মিটার উপরে যে 60-70 তলা বিল্ডিং 70 স্টোরি, হ্যাঁ, 70 স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে 518 মিটার বা হাফ কিলোমিটার উপরে যে আমি আগের স্পিড প্রাপ্ত হচ্ছি। আর এইটার হাইট ছিল মূলত 50 মিটার বা আরো কম, 30 মিটার। তো এটা আমি 400 মিটার উপরে যে পাচ্ছি, এটা একদমই ছিল না, এটা 300 মিটার উপরে বা কোনো 300 মিটার উপরে যে আমি পূর্বের গতিবেগ প্রাপ্ত হয়েছি। তো এইটা ছিল হচ্ছে ফ্রিকশনাল এফেক্টটা বোঝা আমাদের, যে এটার কারণে আমরা কম গতি প্রাপ্ত হই। এরপর এরপর বলছে ইফ in a hilly side the greatest wind speed will be experienced in the crest of the hill. এখানে বলছে এই হিলি সাইটের মধ্যে একটা যদি আমার একটু পাহাড়ের এলাকায় আমার সাইট হয়, তাহলে দেখা যায় এইখানে সবচেয়ে বেশি বাতাস, উইন্ড ভেলোসিটি সবচেয়ে বেশি থাকে এই অঞ্চলে। কিন্তু খুবই স্বাভাবিক, যে উপরে যাবো উইন্ড ভেলোসিটি হায়ার হবে, আমরা তো কত গ্রাফ টের পাইছি এটা। যত ক্রেস্টে যাব বা পিকে উঠবো তত উইন্ড ভেলোসিটি বাড়বে। তাই বলছে ইফ উইন্ড রিলিভ ফ্রম সল্টি হিট উইন্ডওয়ার্ড স্লোপ ইজ প্রিফারেবল ফর হ্যাবিটেশন। দেখো এটা যদি স্লোপ হয় তাহলে এটা হচ্ছে উইন্ডওয়ার্ড, এটা হচ্ছে লিওয়ার্ড। এখানে বলছে উইন্ডওয়ার্ড স্লোপে বসতি স্থাপন করা ভালো। আমরা একটু আগে দেখছি উইন্ডওয়ার্ড স্লোপ বেটার, কারণ এখানে বেশি বৃষ্টিপাত হয় লিওয়ার্ড স্লোপের থেকে, এটা তো ভালোই। তাছাড়া এখান দিয়ে বাতাস বয়, এটাও একটা ভালো দিক। এখানে এখানে এক্সট্রা আরেকটা কথা অ্যাড করে দিচ্ছে যে সল্ট্রি হিট। এই বাতাসটা যদি সল্ট্রি হিট হচ্ছে বাতাসে যদি প্রচন্ড ময়েশ্চার কন্টেন্ট থাকে তাহলে এটা আরো বেশি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। এটা এটাকে বলে সল্ট হিট, হ্যাঁ। যেমন টেম্পারেচার হায়ার হইলে তো আমরা ফিল করি গরম, তাই না? এখন টেম্পারেচারও হায়ার, হিউমিডিটিও হায়ার, তখন কিন্তু আমরা আরো বেশি ডিসকমফোর্ট ফিল করি, কারণ আমরা আহ, ভিতর থেকে ভিতরের তাপ বাইরে ছেড়ে দিতে পারি না ইভাপোরেশন প্রক্রিয়ায়, যেহেতু বাতাসে প্রচুর পরিমাণ ময়েশ্চার থাকে। এই জন্য বাতাসে যদি হিউমিডিটি বেশি থাকে সেটাও একটা অস্বস্তির কারণ হয় গরম এলাকায়, হ্যাঁ। তো হিটের সাথে সাথে যদি হিউমিডিটিও বেশি থাকে সেটা হার্মফুল আমাদের, বা আমরা হার্মফুল বলতে আমি বুঝাচ্ছি যে আমরা যে আমাদের হিট ডিসিপিশন প্রক্রিয়া বা হিট ছাড়ার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত হয়। আমরা জানি যে আমরা মেটাবলিজম প্রক্রিয়া হিট উৎপন্ন করি এবং সেই হিট এক্সট্রা হিট তৈরি হয় কিছু, সেই এক্সট্রা হিট আমাকে ছেড়ে দিতে হয় এনভায়রনমেন্টে। এই ছাড়ার একটা প্রক্রিয়া হলো বাষ্পীভবন প্রক্রিয়া বা ঘাম হয়ে ছাড়ার প্রক্রিয়া, বাতাসে পানি বের হয়ে যাবে, আমার গা থেকে পানি বের হয়ে যাবে। এই এই ছাড়ার প্রক্রিয়াকে বলে বাষ্পীভবন প্রক্রিয়ায় হিট ছাড়া। হুম, আমরা এটা পরে আপনার করবো ইন ডিটেল, হ্যাঁ। আপাতত ডিটেলে যাচ্ছি না। তো যাই হোক, এই সল্ট্রি হিটটা আমাদের জন্য গরমের কারণ হতে পারে। কাজে যদি এই বাতাসটা এখানে বলতেছে যদি বাতাসটা যথেষ্ট পরিমাণ হিউমিডিটি বহন না করে থাকে তাহলে এই উইন্ডওয়ার্ড স্লোপে বসতি স্থাপন করা বা হ্যাবিটেশন তৈরি করা বেটার। ওকে, এটা এখানে এটাই বলছে। আরেকটা বলতেছে হট ড্রাই রিজিয়নে অল ওভার, কি বলছে, অল ওভার ব্যারেন গ্রাউন্ড অফেন কজ whirlwind ইনক্লুডিং ডাস্ট। এটা আমরা পুরনো পড়া পড়ছি যে হট ড্রাই ক্লাইমেটে লোকাল উইন্ড নিম্ন চাপ সৃষ্টি করে এবং ওয়ার্ল্ড উইন্ড কি বলে ধূলিঝড় বা নিম্নগামী বাতাস ধূলিঝড় তৈরি করে। এটা আমরা গত ক্লাসে ওই ক্লাইমেটের কি বলে ক্লাইমেটের ক্লাসিফিকেশন পড়াশোনা করছিলাম। এক কথায় শেষ, এখানে এগুলা ডিটেলে যাবো না, কারণ এগুলা এক্সপ্লেন করা হয়ে গেছে অলরেডি। অনশোর ব্রিজ ক্যান লোয়ার the maximum temperature of 10 degrees Celsius but likely increase the humidity. শোর অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চল, হ্যাঁ, এটা হচ্ছে সমুদ্র।
ধরো সমুদ্র উপকূলীয় অঞ্চল, এরকম একটা অঞ্চল আমি আঁকতেছি। সমুদ্র উপকূলীয় অঞ্চল এখানে বলছে যেখানে টেম্পারেচার 10 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কম হতে পারে, টেম্পারেচার কম হয় 10 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার কম ফিল করতে পারি এখানে। আর আরেকটা বলছে হচ্ছে হিউমিডিটি বেশি থাকে এই অঞ্চলে। হিউমিডিটি বেশি থাকে কেন? কারণ এখানে প্রচুর পরিমাণ পানি ভেদ করে, পানি থাকা মানে এখানে জলীয় বাষ্প থাকা, ইভাপোরেশন প্রক্রিয়া হচ্ছে সমুদ্র পৃষ্ঠে। সেই বাতাসটাই তো সে জলীয় বাষ্প নিয়ে সে এখানে আসতেছে। তার মানে এই বাতাসে প্রচুর হিউমিডিটি থাকার কথা। তাই বলছে এখানে যে শোর ব্রিজ ক্যান লোয়ার দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 10 ডিগ্রি। ম্যাক্সিমাম টেম্পারেচার 10 ডিগ্রি কমায় দিতে পারে ঠিকই, আবার এট দ্য সেম টাইম ইনক্রিজ করে হিউমিডিটি। তো এটা গেল আমাদের আমরা পয়েন্ট আকারে পড়ে পড়ে এয়ার মুভমেন্টটা সাইটের মধ্যে কোথায় কি ঘটে এটা বোঝার চেষ্টা করলাম। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব, সেটা হচ্ছে ভেজিটেশন। আমাদের আর একটু তাড়াতাড়ি পড়া দরকার। ভেজিটেশন হচ্ছে গাছপালা। আমরা জানি আমাদের সাইটের মধ্যে গাছপালা থাকলে কি হয় সেইটা নিয়ে আলোচনা করে আমরা গাছপালা আমরা এর আগে পড়ছি, বলে করে দেখো আমরা কুইক আগের পড়ার সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। দিনের বেলা আমরা কি ঘটনা ঘটছিল, সারফেস, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এটা হচ্ছে গ্রাউন্ড এয়ার, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। কি ঘটনা ঘটছিল দিনের বেলা? এটা গ্রাউন্ড সারফেস গরম হয়ে গেছিল, তখন হিট এদিকে প্রবাহিত হচ্ছিল। তার মানে গ্রাউন্ড সারফেস থেকে মানে আর্থ সারফেস থেকে এই সংলগ্ন বায়ু হিট নিচ্ছিল, হ্যাঁ, হিট ট্রান্সফারটা এইদিকে। তখন এই লেভেলটা আমি কিন্তু তখন আঁকছিলাম এরকম ব্যারেল একটা অঞ্চল, খেয়াল করে দেখো, একটা ব্যারেল অঞ্চল আসছিলাম এবং বলছিলাম যে 2 মিটার লেভেল এফেক্টেড হয়, 2 মিটার লেভেল সব থেকে বেশি এফেক্টেড হয়, তাই তো? এখন আমি যদি প্রচুর গাছ লাগাই দিই এখানে, এখানে যদি আমি গাছ লাগাই, তাহলে এইখানে বলতেছে যে আমি যদি গাছ লাগাই তাহলে এই 2 মিটার লেয়ারটা 4 থেকে 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। এই লেয়ারটা 2 মিটারের জায়গায় 8 মিটার হয়ে যেতে পারে, 2 মিটারের জায়গায় 20 মিটার হয়ে যেতে পারে গাছের কারণে। আমি এই লেয়ারটাকে বাড়াই দিতে পারি। আর এই লেয়ারটাকে যদি আমি বাড়াই দিতে পারি, তাহলে এইখানে যে অ্যাডভার্স বা খারাপ সিচুয়েশন তৈরি হচ্ছিল, ওই যে 2 মিটার লেভেল বরাবর যে খারাপ সিচুয়েশন তৈরি হচ্ছিল, ইট উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দিস এরিয়া। মানে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে 20 মিটার লেভেলে। তার মানে আমি এখানে এর প্রকোপটা কমাই দিতে পারতেছি, বা প্রকোপটা অ্যাডভার্স সিচুয়েশন বা খারাপ সিচুয়েশনের ইফেক্টটা ছড়াই দিতে পারতেছি বড় লেয়ারের মধ্যে। ছোট লেয়ারের মধ্যে না রেখে বড় লেয়ারের মধ্যে ছড়াই দিতে পারতেছি, লেয়ার টাইম বাড়াই দিতে পারতেছি গাছপালা লাগাই দিতে। ঠিক আছে, মানে কন্টাক্ট এরিয়াটা বাড়াই দিচ্ছে। আগে কন্টাক্ট এরিয়াটা ছিল 2 মিটার লেভেল পর্যন্ত। এই হচ্ছে আর্থ সারফেস, এই হচ্ছে সংলগ্ন বায়ু। আমি বলছি এফেক্টেড হয় এইটুকু অঞ্চল বেশি এফেক্টেড হয়। ওকে, তো এই এফেক্টেড অঞ্চলটাকে আমি যদি গাছপালা দিয়ে বাড়াই দিতে পারি, লেয়ারটাকে বড় করে দিতে পারি। এই লেয়ারটা ছোট ছিল, এই লেয়ারটাকে বড় করে দিচ্ছি গাছপালা লাগায়, যার ফলে অ্যাডভার্স সিচুয়েশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। তো এই সিচুয়েশন গুলো আমরা তৈরি করতে পারি ভেজিটেশন তৈরি করে। এবং আমাদের সাইটের মধ্যে যেটা করা উচিত, আমাদের গাছপালাগুলো পর্যবেক্ষণ করা উচিত, কোথায় কোন গাছপালা আছে এবং গাছপালার জন্য যথেষ্ট ভেজিটেশন, যথেষ্ট এয়ার মুভমেন্ট আছে কিনা, এটা আমাদেরকে এনশিওর করা উচিত। এবং যথেষ্ট সোলার রেডিয়েশন সে পাচ্ছে কিনা সেটা এনশিওর করা উচিত। এবং আমরা যখন বাইরে কোনো সিটিং এরিয়া তৈরি করবো, বাইরে যে বসার এরিয়া এনভায়রনমেন্ট তৈরি করবো, তো এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে আমাদের মানুষ সম্পর্কে জানতে হবে। মানুষ কি এনভায়রনমেন্ট পছন্দ করে, মানে মানুষ কি এনভায়রনমেন্ট মানুষের জন্য সুইটেবল, কমফোর্টেবল, সেই ব্যাপারগুলা আমাকে এনশিওর করতে হবে। আমাকে মেবি শ্যাডো কাস্ট করতে হবে কোথাও কোথাও, মেবি উইন্ড প্রবাহটা এনশিওর করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলা আমাকে খেয়াল রাখতে হবে। দুইটা জিনিস খেয়াল রাখতে হচ্ছে। তাহলে আমাকে খেয়াল রাখতে হচ্ছে সাইটের মধ্যে বেটার জায়গাগুলা কোনগুলা, এই ভেজিটেশনের প্রক্রিয়ায় কোথায় আমি বেটার সিটিং অ্যারেঞ্জমেন্ট বা আউটডোর অ্যাক্টিভিটি তৈরি করতে পারি এবং কিভাবে তৈরি করতে পারি। এবং 2 হচ্ছে আমি সাইটের মধ্যে
কিভাবে এনভায়রনমেন্টটাকে বেটার রাখতে পারি। তো এই ব্যাপারগুলা হচ্ছে ভেজিটেশন। এগুলার সাথে এগুলা নেক্সট আমি মানুষের উদাহরণ এখানেই দিয়ে ফেললাম। মানুষের ব্যাপারগুলো আমরা আসলে আরেকটু পরে জানবো। এই নেক্সট চ্যাপ্টারটায় জানবো। আপাতত এই ঘটনাটাই হচ্ছে ভেজিটেশনের ব্যাপার। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এইটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, আরবান ক্লাইমেট। আরবান ক্লাইমেট বা শহরে ক্লাইমেট। এখন আরবান ক্লাইমেট বলতে আমরা কি বুঝি? আমরা যদি একটু খেয়াল করে দেখি যে যেখানেই শহর সেখানেই গরম, সেখানে একটু গরম টরম বেশি পড়ে, টেম্পারেচার হায়ার হয়। খেয়াল করে দেখছো নিশ্চয়ই তোমরা। তোমরা গ্রামাঞ্চলের থেকে শহর অঞ্চলে আমাদের টেম্পারেচার একটু হায়ার পাই এবং রিলেটিভ হিউমিডিটিতেও যথারীতি ইম্প্যাক্ট আছে। রিলেটিভ হিউমিডিটিতেও যথারীতি ইম্প্যাক্ট আছে। ওকে, তো কি বলে আমরা কোন পয়েন্টে ছিলাম? আরবান ক্লাইমেট। আরবান ক্লাইমেট কেন আলাদা করে পড়বো? কারণ আমরা যদি খেয়াল করে দেখি আরবান ক্লাইমেটে, আরবান সিচুয়েশনে বা আরবান এরিয়াতে হিউম্যান ইন্টারভেনশন বেশি। ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ, মানুষের হস্তক্ষেপ বেশি। মানুষের হস্তক্ষেপ মানেই বেশি বেশি বিল্ডিং, বেশি বেশি রাস্তাঘাট, বেশি বেশি বাড়িঘর, বেশি বেশি ভেহিকেল, কার, বাস, ট্রেন, এসব। তো এগুলা কি করে? এগুলা প্রচুর পরিমাণ এনার্জি ব্যবহার করে এবং এনার্জি ট্র্যাপড করে, এনার্জি অ্যাবজর্বও করে। প্রচুর পরিমাণ কনক্রিট ওয়ার্ক আছে, তো সেগুলা হিট অ্যাবজর্ব করে। প্রচুর পরিমাণ ভেহিকেল আছে, এগুলা কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থাকে। তারপরে তেল পোড়ায় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাই না? তো এইগুলা রূপান্তরের ক্ষেত্রে কিন্তু হিট প্রোডাকশন হয়, তো হিউজ পরিমাণ হিট জেনারেট হয় এখানে। সেই জন্য আমরা দেখি যে আরবান ক্লাইমেট একটা কান্ট্রি সাইড ক্লাইমেট থেকে ভিন্নতর হয়। এটা ইট ইজ প্রুভড অলরেডি। ঠিক আছে, এটা একটা আরবান ক্লাইমেট, এটা একটা রিজিওনাল, এটা একটা মনে করো কান্ট্রি সাইড ক্লাইমেট বা গ্রামের ক্লাইমেট বা মফস্বলের ক্লাইমেট। তো এখানে আমরা অবশ্যই একটা পার্থক্য দেখতে পাই এরকম একটা সিচুয়েশনে। হ্যাঁ, প্রচুর রাস্তাঘাট, গাড়ি, এই সেই কারণে আমরা দেখতে পাই। এই জন্য দেখা যায় যে এই অ্যাটমসফিয়ারটাকে, যেখানে মানুষের ইন্টারভেনশন বেশি, হস্তক্ষেপ বেশি, এরকম অ্যাটমসফিয়ারকে আমাদের আলাদা করে পড়ার বা জানার প্রয়োজন আছে। সেই জন্যই আমরা আলাদা করে আরবান ক্লাইমেট পড়ি। ওকে, এখন আমরা আরবান ক্লাইমেটের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। কেন আরবান ক্লাইমেট এই অঞ্চলের ক্লাইমেট থেকে আলাদা? কেন এর এই কান্ট্রি সাইড ক্লাইমেট বা রিজনাল ক্লাইমেট বলে ভুল হবে, কান্ট্রি সাইড ক্লাইমেট বা তোমার গ্রামাঞ্চলের ক্লাইমেট থেকে ভিন্নতর হয় কেন? কি বিষয়? তোমরা অলরেডি জানো কি কি বিষয় কারণ। তো সেই কারণগুলো আবার রিপিট করা হচ্ছে। দেখো, চেঞ্জ সারফেস কোয়ালিটি, একই কথা আবার আসছে। চেঞ্জ সারফেস কোয়ালিটি। এই আরবান ক্লাইমেটে প্রচুর পেভড এরিয়া থাকে, প্রচুর কনক্রিট ওয়ার্ক থাকে, প্রচুর বিল্ডিং থাকে, এগুলা হিট ট্র্যাপ করতে পারে। এগুলার অ্যাবজর্বেন্স পাওয়ার, রিফ্লেক্টেন্স পাওয়ার ডিফারেন্ট এই ইনগ্রেডিয়েন্ট থেকে বা এর উপাদান থেকে। তো সারফেস কোয়ালিটির কারণে আরবান ক্লাইমেট রিজন ক্লাইমেট থেকে, আরবান ক্লাইমেট এই কান্ট্রিসাইড ক্লাইমেটের থেকে ভিন্ন হতে পারে। গেল একটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিল্ডিং কাস্ট শ্যাডো অ্যান্ড অ্যাক্টিং এজ এ ব্যারিয়ার। এই আবার ঘুরে ফিরে একই কথা। বিল্ডিং কাস্ট শ্যাডো, বিল্ডিং শ্যাডো কাস্ট করে, এই জায়গায় শ্যাডো কাস্ট করে, ঠিক আছে, ছায়া দেয়। তারপরে উইন্ড ফ্লো, এখানে এসে এদিক থেকে এদিকে যেতে পারে না, প্রবাহিত হতে পারে না উইন্ড ফ্লো। তারপরে সোলার রেডিয়েশন পড়ে না, শ্যাডো কাস্ট করে, সোলার রেডিয়েশন পড়ে না, উইন্ড ভেলোসিটিকে বাধা দেয়। এই কারণে মানে 3 ডাইমেনশনাল অবজেক্ট যেই আচরণটা করে সেই ঘটনাটা এখানে প্রবল। তো এটা একটা কারণ। তারপরে হয় হচ্ছে এনার্জি সিপেজ বা এনার্জি লিকেজ। এটার ঘটনাটা কি? আমরা জানি যে প্রচুর পরিমাণ ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস আমরা আরবান সিচুয়েশনে ব্যবহার করি। সবার বাসায় এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, প্রচুর লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, তাই না? ফ্রিজ চলতেছে, চুলা জ্বলতেছে, প্রচুর পরিমাণ ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস ব্যবহার। এটা প্রচুর পরিমাণ এনার্জি ইউজ করে। হ্যাঁ, বিশেষ করে এসি টেসি তো প্রচুর পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে। আয়রন প্রচুর পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে। তো এই ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস প্রচুর পরিমাণ হিট জেনারেট করে। তো যার ফলে আমরা কান্ট্রিসাইডের ক্লাইমেট থেকে, এটাও একটা কারণ যে আরবান ক্লাইমেট ভিন্নতর হয়। তো এটা একটা জানলাম। তারপরে
তারপরে শহরের ক্লাইমেটে প্লান্টস এর পরিমাণ কম, তারপরে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি ট্যাক্টরি যেটা কিনা হিট জেনারেট করে, তারপরে হিটিং ভেন্টিলেশন যেটা বললাম, এসি এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি, রেফ্রিজারেটর ব্যবহার করি। এই সমস্ত কারণে এনার্জির উদ্ভব হয়, এটা আরবান ক্লাইমেটকে আলাদা করে দেয় কান্ট্রি সাইডের ক্লাইমেট। এটা গেল আমাদের 3টা কারণ। এবার 4 নম্বরটায় আসো, atmospheric pollution reduce direct solar radiation but increase diffuse radiation and act as a barrier to the outgoing radiation. এটাও আমরা পড়লাম যে atmospheric pollution এর কারণে আমি কি ইম্প্যাক্ট হয়। একটু আগে আমরা atmospheric pollution পড়ছি, মনে আছে সোলার রেডিয়েশন করার সময়? এখানে সেই কারণটা আবার নিয়ে আসছে যে এইখানে প্রচুর পরিমাণ অ্যাটমসফেরিক পলিউশন আছে শহর অঞ্চলে। হ্যাঁ, প্রচুর অ্যাটমসফেরিক পলিউশন থাকার কারণে সূর্যের কিরণ এইটার উপরে পড়তে পারে না, খানিকটা রিফ্লেক্টেড হয় এবং যে ঢুকে সে ট্র্যাপড হয়ে যায়, ফলে ট্র্যাপড হয়। তার মানে ট্র্যাপড হওয়ার আশঙ্কা আরবান সিচুয়েশনে বেশি একটা কান্ট্রি সাইডের থেকেও আরবান সিচুয়েশনে এনার্জি ট্র্যাপড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এইটার কারণে, অ্যাটমসফেরিক পলিউশনের কারণে। ওকে, এছাড়া তো সারফেস কোয়ালিটির কারণেও ট্র্যাপ হয়, অ্যাটমসফেরিক পলিউশনের কারণেও আমরা এখন হাইলাইট করতেছি অ্যাটমসফেরিক পলিউশনের কারণে হিট এসে পৌঁছাইতে পারে না, সোলার রেডিয়েশন এসে পৌঁছাইতে পারে না, আবার যারা পৌঁছাইলো তারা আবার যেতে পারে না, লং ওয়েভ রেডিয়েশন দিয়ে বাধাপ্রাপ্ত হয়, অ্যাটমসফিয়ারে এনার্জি ঘোরাফেরা করে, যার ফলে এই অঞ্চলটা এনার্জি ট্র্যাপড হয়ে যায়। আমি এখানে আরেকটা জিনিস স্মরণ করায় দিতে চাই যে এনার্জি ট্র্যাপড হওয়ার ঘটনাটা কিরকম ব্যাপার, যে আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল আছে এটা থাকার কারণে পৃথিবীর টেম্পারেচার কিন্তু 30 ডিগ্রি হায়ার, মনে থাকে যেন এটা 30 ডিগ্রি সেলসিয়াস হায়ার, তার কারণে বায়ুমণ্ডল থাকার কারণে। মানে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আমাদের টেম্পারেচার যদি থাকতো 30 ডিগ্রি তাহলে সেটা হয়তো 0 ডিগ্রি, যা যেখানে আছে 40 ডিগ্রি সেটা হয়তো 10 ডিগ্রি, তার মানে অনেক ঠান্ডা পড়ে। আচ্ছা, গেল এটা। তারপরে বলতেছে অ্যাটমসফেরিক টেম্পারেচার ইন এ সিটি ক্যান বি 8 ডিগ্রি হায়ার দেন দ্য সারাউন্ডিং কান্ট্রি। বলছে এই শহর অঞ্চলে 8 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার, 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার বেশি হতে পারে এই গ্রামের অঞ্চল থেকে। তার মানে গ্রামে যদি 22 ডিগ্রি সেলসিয়াস হয়, শহরে হয় সেটা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে শহর অঞ্চলের টেম্পারেচার হায়ার হয় এবং সেটা রেঞ্জটা আমরা জানলাম 8 ডিগ্রি পর্যন্ত হায়ার হতে পারে। তারপর রিলেটিভ হিউমিডিটি 5 থেকে 10% কম হয়। কি কারণে কম হয়? তোমরা এই কারণও জানো যে রিলেটিভ হিউমিডিটি কম হওয়ার অন্যতম কারণ হলো এইখানেও বৃষ্টিপাত হয়, এখানেও বৃষ্টিপাত হয়। তাহলে রিলেটিভ হিউমিডিটি কম হবে কেন? দুইটা কারণ, আমি দুইটা কারণ এখানে হাইলাইট করবো। একটা হলো, নাম্বার 1 হলো এখানে গাছপালা কম থাকার কারণে এখান থেকে পানি ইভাপোরেশন প্রক্রিয়ায় পানি বেরোইতে পারে না, যার ফলে এখানে হিউমিডিটি কম, মানে পানির সোর্স কম, সোজা বাংলা কথা। তারপরে এখানে যে পুকুর টুকুর ছিল আগে, সেই জলাশয়গুলো আমরা শহর অঞ্চলে ভর্তি করে দিই। দেখো ঢাকা শহরে প্রচুর জলাশয়, খাল বিল এগুলো ভর্তি করে দেওয়া আছে, যার ফলে এই যে পানির সোর্স কমে গেছে, গাছপালা কেটে বিল্ডিং বানানো হয়েছে, পানির সোর্স কমে গেছে। পানির সোর্স কমে যাওয়ার জন্য এখানে যথেষ্ট পরিমাণ কি বলে ওয়াটার ভ্যাপারও নাই, যথেষ্ট পরিমাণ পানির সাপ্লাইও নাই, ওয়াটার ভ্যাপারও কম বাতাসে। তো বাতাসে ওয়াটার ভ্যাপার কম থাকলে রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। ওয়াটার ভ্যাপার কম থাকলে অ্যাবসলিউট হিউমিডিটি কমবে, অ্যাবসলিউট হিউমিডিটি কমলে কি হবে? অ্যাবসলিউট হিউমিডিটি কমা মানে রিলেটিভ হিউমিডিটি অটোমেটিক্যালি কমবে। ওকে, তারপরে আসতেছি হচ্ছে আরেকটা কারণ বলিনি আমি। আরেকটা কারণ হচ্ছে আমাদের এখানে যে বৃষ্টিপাত হয় সেটাও তো একটা ভালো ওয়াটার কন্টেন্ট, এখানে অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্প বাড়ার একটা ভালো সোর্স। সেইটা আমরা কি করি, আমরা ড্রেনেজ সিস্টেম দিয়ে সেই পানিটা নিয়ে যেয়ে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসি। বুড়িগঙ্গায় আমরা সেই পানি কালেক্ট করে নিয়ে ড্রেন দিয়ে বুড়িগঙ্গায় ফেলে নিয়ে আসি, যার ফলে এইখানে যে বৃষ্টি হইলো সেই বৃষ্টিটা আর এই সারফেসে জমা হলো না। হ্যাঁ, গ্রাউন্ড সারফেসে জমা হলো না বৃষ্টিটা, যার ফলে এই সারফেসের ময়েশ্চার কন্টেন্টও কম, যার ফলে এখানের বায়ুমণ্ডলেও ময়েশ্চার কন্টেন্ট কমে যাবে। অথচ গ্রামে কি হচ্ছে, বৃষ্টি হইলেই পানি সোপ করে এইখানেই পানিটা রেখে দিচ্ছে, পানিটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছে না। ঠিক আছে, এটা একটা কারণ। তারপরে উইন্ড ভেলোসিটি ক্যান বি রিডিউসড লেস দ্যান হাফ অফ দ্যাট
আচ্ছা, কি হয় উইন্ড ভেলোসিটি অর্ধেক পর্যন্ত হয়ে যেতে পারে। আমরা দেখছি এর আগে যে এরকম এরকম যদি বিল্ডিং থাকে তাহলে বাতাস প্রবাহিত হলে উইন্ড ভেলোসিটি বাড়ে যায় এই লম্বা লম্বা বিল্ডিং গুলা। যার ফলে উইন্ড ভেলোসিটি এখানে বলতেছে ইউজ টু হাফ, মানে 100 কিলোমিটার গতিবেগ কমে 50 কিলোমিটার গতিবেগে পরিণত হতে পারে, হ্যাঁ, 50 কিলোমিটার পার আওয়ার। ওকে, বিল্ডিং এর যেটা কিনা আমরা আগেও করছি। তারপরে এই শহর অঞ্চলে টানেলিং ইফেক্ট হয়, ফানেলিং ইফেক্ট হয়, ফানেলিং ইফেক্ট হয়। তারপরে আমরা আমরা এরকম দেখবো যে কোনো কোনো বাতাসের কোনো কোনো ফানেল ইফেক্ট হচ্ছে এই ধরনের লোকাল উইন্ড টাইপের বাতাস তৈরি হয়। রয়্যাল উইন্ড বলে এটাকে, ফানেলের মতো। ফানেল দেখতে কেমন? দিস ইজ লুক লাইক ফানেল। এই ধরনের বাতাস, এই ধরনের বায়ুর সৃষ্টি হয়। কি আসলো এই অবেলায়? রোল নাম্বার 7 তন্ময় সাহেব আসছেন। যাই হোক, আজকে আমাদের এই স্লাইডটা শেষ হলো, আমাদের আজকে পড়াও শেষ হলো। আমরা এখন, তোমাদের কারো জিজ্ঞাসা কিছু আছে? বলো, তোমাদের কারো জিজ্ঞেস টিজ্ঞেস আছে কিনা? প্রশ্ন টশ্ন? না স্যার। কোনো প্রশ্ন? সব বুঝে ফেলছো? সত্যি সত্যি সব বুঝছো? আচ্ছা, সত্যি সত্যি বুঝো আর মিথ্যা মিথ্যা বুঝো। আপাতত আমাদের ক্লাস শেষ। কোশ্চেন করলে আমি আবার উত্তর দিব।